এবং টিএমসির সুযোগ সুবিধা আপনি পান কি পান না? যেমন বলেন লক্ষ্মী ভান্ডার বলেন, বা এছাড়াও চাল ডাল গম যেগুলো রয়েছে, রেশন যেটা রয়েছে, এই কোন সুযোগ সুবিধা কোনো পার্টির সুযোগ সুবিধা নয়। দেখেছেন রসুনের কুয়াটাও দেখেছেন, রসুনের কুয়াটা পাটে পাটে ভাগ থাকে, আমরা যখন ছাড়াই একটা একটা করে বেরিয়েছে, কিন্তু ওর যে শিকড়টা ওপরে ওটা কিন্তু একটাই। তো ওই জায়গায় যখনই আপনি রং করবেন, চারটে কে যদি এইভাবে গুচ্ছ আমরা পাটে পাটে রং করি, তো এটা আলাদা দেখাবে। এখানে লাল, এখানে সবুজ, এখানে নীল, এখানে বেগুনি এটসেট্রা। তো কিন্তু তার মাথাটা কোথায় বাঁধা আছে? একটা জায়গাতে। তাহলে কি দাঁড়াচ্ছে, এই সমস্ত পার্টির সৃষ্টিকর্তার মূলে কিন্তু উচ্চ বর্ণীয় ব্রাহ্মণ দলের সম্ভবত শ্যামাপ্রসাদ মুখার্জি। আচ্ছা, আমাদের তৃণমূলের হচ্ছে মমতা ব্যানার্জি। আরএসএস, তাহলে সব দলই কি আরএসএস? 100 বার আরএসএস এরই তো ওই ছানাপোনা। আবার চলে এসেছি নতুন একটা পডকাস্ট নিয়ে। দেখুন, বর্ধমান জেলায় মেমারি থানার অন্তর্গত আমি এই মুহূর্তে একটা রয়েছি, এবং আজকের তারিখে পলিটিক্স রাজনীতিতে কিন্তু বহু যেসব দলগুলো রয়েছে আপাতত ট্রেন্ডিং এ রয়েছে, কিন্তু এর মধ্যে এমন একটা দল রয়েছে যেটা আমরা কম বেশি মানুষ জানি, যেটা হচ্ছে বহুজন সমাজবাদী পার্টি। আজকে আমরা অনেকটা বহুজন সমাজবাদী পার্টিকে নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমি এমন একটা বাড়িতে রয়েছি, এমন একটা জায়গায় রয়েছি, এবং আজকে আমার সঙ্গে যেই মহিলাটি রয়েছে, এই মহিলাটার জীবনের স্ট্রাগল আপনাকে কিন্তু শিহরিত করে তুলবে। তো আজকে আমরা সেটা জানার জন্যই কিন্তু আজকে আমরা একদম এক্সাক্ট মেমারি তার বাড়িতে এসেছি, এবং সেই দিদির সাথে কিন্তু আজকে আমরা কথা বলবো। তো আমরা দিদি এই মুহূর্তে বাড়িতে, দাদি চলে আসেন। তো এই হচ্ছে আমাদের দিদি, দিদির সঙ্গে তো আমরা নমস্কার, এর সঙ্গে তো আমরা তো এর আগে অনেক বছর আমরা একে অপরের পরিচিত, প্রায় 3-4 বছর হয়ে গেল। দিদি আমার বাড়িতেও এসেছিলেন, ঠিক আছে, এর আগে আপনার কাছে এসে আমরা খাওয়া দাওয়া করেছি। কেমন আছেন বলেন? ভালো আছি, খুব ভালো আছি। আর আপনাদের এখন পার্টির প্রচার কেমন চলছে? ভোট তো এখানে হয়ে গেল, গতকাল তো এখানে হয়ে গেল, কেমন কাটালেন ভোট আপনার? ভোট ভালো কেটেছি। আমরা এই রাজনীতি নিয়ে কথা যেগুলো হচ্ছে সেগুলো পরে আসবো, আগে বলবো, আগে আমরা যেটা জানবো যে আপনার যে লাইফ জার্নি, আপনি কিভাবে রাজনীতিতে এলেন, একটা পরিবার থেকে কিভাবে, কিরকম, এটার ব্যাপারে একটু বলেন। আমার রাজনীতিতে আসার ক্ষেত্রে মূলে আমি আমার যেমন সম্প্রদায়গত সমস্যা, তেমন আমার বাবা এই রাজনীতিতে ছিলেন ইউপিতে। সেখানে আমার বাবার নাম ছিল অমূল্য বিশ্বাস। অমূল্য বিশ্বাস মানে ইউপিতে? হ্যাঁ, ইউপিতে, ফুলচান্দুয়া গ্রাম, পিলিভিট জেলা। তো ওখানে আমার বড়দাদা কংগ্রেস করতেন এবং বাবা বহুজন সমাজ পার্টিতে ছিলেন। তো বাপ বেটার মধ্যে উচ্চ সমাজ, জাতি, নিচ সমাজ এবং উচ্চ বর্ণীয় নিয়ে একটু সমস্যা হয়, এবং বড়দাদা আমাদেরকে দেশে পাঠিয়ে দেয় এই অশান্তির দরুনে। তো বহুজন সমাজ পার্টি আমাদের ছোটবেলা থেকেই ছিল। হ্যাঁ, তো তারপর থেকে আমরা এই বহুজন সমাজ পার্টিতেই আছি, এবং এখানে এসে আমি বহুজন সমাজ পার্টিটা খুঁজি, এবং খুঁজে মুকুল বাবুকে মেমারি সন্দীপ বিয়ে বাড়ির সামনে পেয়ে ওনাকে জিজ্ঞেস করি এই পার্টিটা আমি খুঁজি, বহুজন সমাজ পার্টি, বিহীন মায়াবতী যে নেত্রী, তো এই দলে আমি কাজ করতে চাই। তো উনি প্রথম দিকে বলতে চাননি, তারপরে অবশেষে কিছুদিন পরে স্বীকার করলেন যে না, আমি জানি এই পার্টি আমি নিজেই করি। উনি পাল্লা 2 নম্বর ক্যাম্পে, আমার এক পিসিমা আছে মঞ্জু ঢালি, ওনার বাড়িতে গিয়ে আমি বহুজন সমাজ পার্টিতে শুনি এবং বহুজন সমাজ পার্টিতে জয়েন করি। তখন আমার ওই 27 হবে। তার আগেও আপনার ছোটবেলার যে জার্নিটা, সেটা কিরকম ছিল? ছোটবেলাতে আমি একটু আমার সবসময় যেন উচ্চাকাঙ্ক্ষাই ছিল। গতকাল আমরা যেটা শুনে গেলাম আপনার মুখ থেকে, হ্যাঁ, যে একদম অসম্ভব, এরকম জার্নি খুব কমই, ঠিক আছে। আমার ছোটবেলা থেকেই আমি দেখতাম যে আমরা যেহেতু চারাল বা চন্ডাল সমাজে জন্মগ্রহণ করেছি একটু, এবং মেয়েদের আমি একটু অন্য ধরনের ছিলাম, যে বেশি ছটফট ছিলাম না। তো বাবা মা আমাকে শিক্ষার ব্যবস্থা তেমন করেননি, তা কিন্তু অন্যদের পড়া দেখে আমি খুব অনুপ্রেরণিত হতাম, যাদের ঘরের পিছনে গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম। আমার ছোটবেলায় দেখতাম রেখা দেবনাথ করে একটা মেয়ে ছিল, ও আমার বান্ধবী ছিল। ও হচ্ছে গেলে পড়াশোনা করতো, আমি ঘরের পিছনে শুনতাম, কারণ ওর মা বাবা বিরক্তি বোধ মনে করতো। ওভাবে আমি লেখাপড়াটা শুনে শুনে সেই সময় আপনার
আপনাকে মানে পড়াশোনার জন্য আপনাকে সেরকম কোনো জায়গা দেওয়া হয়নি বা না, মূল্যায়ন করা দেওয়া হয়নি, হয়নি, স্কুল থেকে হোক, সমাজ না, থেকে হোক, না না বাড়ি থেকেও দেওয়া হয়নি। বাড়ি থেকেও দেওয়া হয়নি, কেন? এটা কারণ কি? সেই সময় আপনার মূল্যায়ন কারণটা কেন করা হয়নি? আমি আমার খুব যেমন ছোট তখন ছিল, কত বছর হ্যাঁ, বয়স ছিল তখন আপনার? তখন আমার 6-7 বছর মতো 6-7 বয়স বছর। ছিল। এই স্কুল থেকে ওই স্কুল, ওই স্কুল থেকে এই হ্যাঁ, স্কুল, হ্যাঁ, কোন জায়গায় আমি আপনার নিজে যেখানে পড়াশোনার কথা শুনেছি সেখানে ছুটে গেছি। তো আমার ওই টাইমে আমাদের পড়াশোনা আমি তেমন দেখা যেত না, এখন যেরকম ঘরে ঘরে পড়াশোনা, হুম। তো কেউ পড়লে আমি সেখানেই ছুটে যেতাম এবং আমি লুকিয়ে লুকিয়ে পড়াটা শুনে অনুধাবন করার চেষ্টা করতাম। আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, আমি লেখাপড়া শিখবো, অনেক বড় কাজ করব। কি করব সেটা হয়তো তেমন মনের মধ্যে আঁকতে পারতাম না। আমার ছোটবেলাতে আমি একদিন প্লেন উঠতে দেখে ভেবেছিলাম, কেউ তো প্লেন উড়িয়ে দেখিয়েছে, আমি হয়তো একদম পাতালে কিছু উড়িয়ে দেখাবো, এমন একটা ইচ্ছা আমার মনের মধ্যে ছিল। তো ওইটা থেকেই আমার মনে সারা জীবন ধরে এখনো পর্যন্ত আছে যে আমি মানুষের জন্য এমন কিছু করে যাব যেন মানুষ খুব ভালোভাবে চলতে পারে। আমি একার কথাটা আমার কখনো ভাবনা আমার মাথাতেই তো আসে না। সেই জন্য এরকম ধরনের চিন্তাধারা আপনার ঠিক আছে, কিন্তু ওখান থেকে আপনি এখন বর্তমানে রয়েছেন বহুজন সমাজবাদী পার্টি, তো বহুজন সমাজ পার্টি থেকে আপনি কি মানুষের সেবায় আসতে পারবেন বলে মনে হয়? হ্যাঁ, এটা আমার অনেকদিন বাদে ধীরে 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 মনে হলো এবং আমার বাবাই আমাকে এই কথাটা বুঝালেন যে না, বহুজন সমাজ পার্টি ডক্টর বাবা সাহেব বি.আর. আম্বেদকর সাহেব এবং ভগবান গৌতম বুদ্ধের মানবতাবাদ বা সমতামূলক দেশ ব্যবস্থা গড়া এবং সম্রাট অশোকের শান্তিপ্রিয় দেশ গড়া, শান্তির দেশ। এমনকি হজরত মোহাম্মদের আমরা যে দেখেছি যে উনি চেয়েছেন শান্তি এবং চেয়েছে মানুষ যেন কেউ না খেয়ে থাকে। উনি যেমন ঘরে ঘরে রুটি আটা বিলিয়ে বেড়াতেন, এটাও আমি শুনেছি। আমার যখন যেটা ভালো লেগেছে, গৌরাঙ্গ মহাপ্রভুর আমার ভালো লেগেছে, উনি যেমন হুমায়ুন শাহর দরবারে একটা লিখিত পেশ করেছিলেন যে চন্ডাল, জবান, ব্রাহ্মণ সকল সমাজের মানুষ সমানভাবে অধিকার পাবে, তারা যেন সমানভাবে থাকে, যেন তাদের ভিতরে কোনো অসমতা, ঝগড়াঝাটি এগুলো না হয়। তো সেই চৈতন্য মহাপ্রভু পশ্চিমবাংলাতেই জন্মগ্রহণ করেছেন, গৌতম বুদ্ধ ভারতবর্ষেতেই জন্মগ্রহণ করেছেন, বাবা সাহেব করেছেন, এছাড়াও আরো ইন্টারেস্টিং যে এর আগেও অনেকবার আমি আপনার বাড়িতে এসেছি। এই ফুল গাছের এই বিষয়গুলো কি? এটা আমার, কি আপনার ব্যবসা করেন নাকি? হ্যাঁ, এটা আমার। কি কি গাছ আছে এগুলো? এগুলো কি গাছ? এটা হচ্ছে সুপারি গাছ আছে। আচ্ছা, এই সুপারি গাছ আছে। সাথে সাথে এই ব্যবসাগুলো করেন? হ্যাঁ, আমাদের জীবিকা এটা, মানে এটা আমার হাজবেন্ড এই বিজনেসটা আমি বিয়ের পর থেকেই দেখছি। উনি এই ফুল গাছ টাছ বিজনেস করতেন। আমি যখন পড়াশোনার সিদ্ধান্ত নিলাম তো সকালে ফুল গাছ নিয়ে যেতাম সৌধামিনী, ওইখানে সামনে বিক্রি করতাম, বর্ধমান সৌধামিনী কলেজ মোড়ে বিক্রি করে, হ্যাঁ, নিয়ে যেতাম। আবার ওই যখন আমি ভর্তি হতে পারলাম তখন আমার ছোট ছেলেটার সঙ্গেই আমি পড়তে শুরু করলাম। তো ওখানে ব্যাগটা রেখে, ফুলের চারা ব্যাগটা রেখে পড়ে, আবার পড়ার পরে আবার বিক্রি করতে করতে আমি বাড়ি চলে আসতাম। এটা আমাদের রুটি রোজগার। এমনকি আমি মেমারি ইউনিট কলেজেও একই জিনিস করেছি। আমি কিন্তু দুটো চারা নিয়ে যাবো। হ্যাঁ, অবশ্যই, এটা খুব ভালো জিনিস। পাতিলেবু? হ্যাঁ, আপনি আপনার যেটা পছন্দ, পাতিলেবু আছে, গোলাপ আছে, ফল বা ফুলের গাছ যা। না, আপনার বাড়িটা এবং আপনার যেখানে রয়েছেন একদম পিওর অক্সিজেন, চারিদিকে নেচার, একদম মনোরম পরিবেশ, তাই না? একদম একদম। আর এইটা এটা কি আছে? ওগুলো কুমড়া গাছ আছে। আমরা সঙ্গে সঙ্গে সবজিও বানাই, যে খাবার নিজেদের বাড়িতে নিজেরাই চাষবাস করে, মানে নিজেরাই ঘরে খাওয়ার জন্য, ঘরে খাওয়ার জন্য সবজি, আর আমাদের জীবিকা নির্বাহ বেচার জন্য বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ, কাঠের গাছ, 3 রকমই আমাদের। তাহলে দিদি বাড়িতে কে কে থাকে এখন আপনার সাথে? আমার হাজবেন্ড থাকে আর আমার 2 ছেলে এরাই থাকে। ছেলে কি করে? ছেলেরা এখন বড়জন এই রিসেন্ট কিছু একটা রেলের জবের মধ্যে ঢুকেছে। আর আপনি রাজনীতি থাকেন বাড়িতে? আমি রাজনীতিতে থাকি, সঙ্গে সঙ্গে আমি LIC-র এজেন্ট, আমি LIC-ও করি। আমি যখন 2011 সালে মাধ্যমিক পাশ করি, তারপরে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমি এটা বর্ধমান থেকে পাশ করেছি। বর্ধমান থেকে পাশ করেছেন, ওকে। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকটা ইউনিট 2 স্কুলে পাশ করেছি। আর কলেজ বর্ধমান ইউনিভার্সিটি মেমারি কলেজ থেকে আমি 17 সালে মানে বিএ পাসটা করি। আর তাছাড়া তারপরে আমি 2টো মেডিকেল কোর্সও করেছি, কেননা আমার শরীর খারাপ হতো, ভাবতাম কেমন ডাক্তাররা কেমন চিকিৎসা করে না করে একটু বুঝি।
এই জন্য আমি 2-3টে কোর্স আমি মানে সব করেছি। দিক দিয়ে আপনার যে ভেতর থেকে যে এনার্জি পাওয়ার, হ্যাঁ, ম্যান পাওয়ারটা আপনার কিন্তু বিরাট। হ্যাঁ। যে এটা করব ওটা করব, হ্যাঁ, হবে না বলে কোনো জিনিস নেই। আপনার মতো এরকম আমাদের পশ্চিমবঙ্গে ইয়াং জেনারেশন বা আপনার মতো বয়স্ক অনেক রয়েছে, হ্যাঁ। তারা কিন্তু নিজের প্রতি এই ম্যান পাওয়ারটা কিন্তু নেই, যে এটা আমি করতে পারবো না, এটা আমার দ্বারা হবে না। না, আমার তো ওরকম তাদের কিছু বিষয়ে মনে কিরকম হয় কি না। মোটিভেট দেবেন? না, আমার এটা মনে যে হয় আদেও কি হবে না বলে কোনো জিনিস আছে? না, 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 আমি মনে করি একজন মানুষের বাঁচার জন্য যা কিছু দরকার সে নিজেকেই করে নেওয়া ভালো। আমার চিকিৎসার জন্য, প্রথম আমার শরীর বাঁচানোর জন্য আমি যদি কিছু চিকিৎসা জানি, অবশ্যই আমরা বড় ডক্টরের কাছে যাব, কিন্তু আমি অন্তত প্রাথমিকটা, আমি যেরকম গন্তারে গেলাম এক স্যারের কাছে শুনে শুনে, ওখানে আমি হেলথ ভোকেশনালটা করে নিয়েছি ফ্রি পয়সাতে। তো এটাতে আমার পয়সা লাগেনি, কিছু ধারণা আমার শরীর সম্পর্কে হয়েছে অবশ্যই। সেখান থেকে। তারপরে আমি ব্যান্ডেল থেকে আমি কমিউনিটি মেডিকেল সার্ভিসটা করেছি। এগুলো সব অ্যালোপ্যাথি ডিপার্টমেন্ট। আমি হোমিওপ্যাথিটাও শিখেছি বর্ধমান রুরাল যে ইয়ে আছে মেডিকেল সেন্টার, মেমারিতে শাখা না, আছে। এতে অনেক ফায়দা আছে নিজের জন্য, নিজের হ্যাঁ, পরিবারের আমি জন্য। হোমিওপ্যাথিটাও কোনটা ঠিক শিখেছি। কোনটা ভুল নিজে হ্যাঁ, নির্ণয় হ্যাঁ, করা যায়, তাই না? এটা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটোই আমি শিখেছি, আয়ুর্বেদিকটাও সঙ্গে সঙ্গে আমি মোটামুটি আমি একটু শিখেছি। তাহলে আমি বহুজন খুব বেশি সমাজ কিছু পার্টি, করতে পারিনি, কিন্তু বহুজন শিখেছি। সমাজ পার্টিটা তাহলে কত বছর করছেন? বহুজন সমাজ পার্টি আপনাকে তো শুরুতেই বলেছি যে আমার বাবা করতেন, সেই সূত্রে আমাদের এখানে আসা। এবং আপনাদের বয়স কত এখন? আমার এখন বয়স ওই 42 হবে। 42। তার মানে আপনি আনুমানিক 35 বছর ধরে হয়তো করছেন। না, আমি প্রপার 35 বছর করতে পারিনি, আমি তো সংসার করেছি। এখন যেভাবে পুরো ফিল্ডে আপনি না, আমি এখানে ফিল্ডে, ওখানে যাচ্ছেন আমি পুরো প্রচারে, এই ফিল্ডে যে আমি এই ফিল্ডে আপনি আছেন, হ্যাঁ, এটা হ্যাঁ। কত বছর ধরে করছেন? আমি 2009 সালে মেমারি বিধানসভার সভানেত্রী হই। 2009 বিধানসভার সভানেত্রী। আচ্ছা। তারপর থেকে আমি লাগাতার করতে পারিনি, ওই মানে লাগাতার বলতে আছি লাগাতার, কিন্তু এখন যে ফুল পেজে করতে পারছি, কারণ তখন সংসারের কাজ করেছি, লেখাপড়া শিখেছি, পার্টিও করেছি। তো হ্যাঁ, আর বহুজন- এখন আমি লাগাতার পার্টি আর শুধু পড়াশোনা। এখন যেমন এলএলবি করছি। আচ্ছা, এখন এলএলবি হ্যাঁ, করছেন। আমি এখন মধুসূদন ল ইউনিভার্সিটি উড়িষ্যা এলএলবি করছি। ফার্স্ট ইয়ার আমার হয়ে গেছে, সেকেন্ড ইয়ার রানিং আছে। তাহলে মেমারিতে কি বুঝছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে? বিজেপি, তৃণমূল আর বাম, হুম। তো মানুষের কিরকম কি সাড়া পাচ্ছেন আপনার দলটা বহুজন সমাজ পার্টি? দেখুন, বহুজন সমাজ পার্টি পার্টি- প্রচার তো করছেন নাকি? হ্যাঁ, আমরা তো প্রচার করতে লাগাতার গিয়ে প্রচার কিরকম করি। কি সাড়া পড়েছেন? কারো কোনো হ্যাঁ, threat আমরা বা- দারুণ সাড়া পাই। আমরা যখন প্রচার করি, আমাদের মূল মন্ত্র, আমাদের মহাপুরুষদের যে বিচারধারা, আমি শুরুতেই আপনাকে বলেছি যে আমাদের এখানে শান্তি, প্রথমে শান্তি, সম্মান, এই দুটো আমাদের একদম মাস্ট। শান্তি রাখতে হলে যেমন পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একতা, মিল, বাচ্চাদের শিক্ষিত করা, দেশ গড়তে গেলে এগুলো আমাদের বাবা সাহেব আম্বেদকর উনি বলেছেন যে শিক্ষা শোষণ মুক্তির হাতিয়ার, শিক্ষিত করো, সংগঠিত করো, সংঘর্ষ করো। ডক্টর বাবা সাহেব বি আর আম্বেদকর বলেছেন যে শিক্ষা শেরনি কা দুধ হে, চো পিয়েগা ও দৌড়াইগা। তো এই জন্য আমরা এই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা বা অশান্তি করা যাবে না, সংবিধানের প্রস্তাবনাতে যেখানে লেখা আছে ভ্রাতৃত্ববোধ উদয় হতে হবে, সবার সঙ্গে ভাই ভাই সম্পর্ক। আমরা যখন বার্তা দিচ্ছি মানুষকে যে আমরা বহুজন সমাজ পার্টি আপনাকে শান্তি, সুখ, সম্মান কিসে সম্মান? আমাদের যেখানে আমরা অফিস আদালতে কাজে যাই, আমাদের একটা কাজ বারবার করতে যেতে হয়, আমরা ওটাকে অপমান বোধ মনে করি। অফিসে যেন কাজটা ঠিকঠাক করে দেয়, এবং পার্টির মধ্যে আমরা যেন ঠিকভাবে ভোট দিয়ে আসতে পারি। এবারে নির্বাচনে আমরা যখন প্রচার করছি তখন মানুষের প্রচুর সাড়া, কিন্তু যখন ভোট কেন্দ্রে যাচ্ছি দেখতে, তখন দেখছি অনেকেরই ভোট আগে থেকে দেওয়া হয়ে গেছে। এরকম অনেকটা কথা আপনার বাবা বলে গেছে বহুজন সমাজবাদী পার্টিটা, তাই তো? হ্যাঁ, আপনার বাবার উনি নির্দেশে, করতেন, আমরা সেই থেকে আমরা হ্যাঁ, জানি। ওনার ইয়েতেই আপনারা ওনার আদর্শে আপনারা কিন্তু আদর্শ। হ্যাঁ, হ্যাঁ, তো এখন বর্তমানে এখন যে দল ক্ষমতা রয়েছে সেটা টিএমসি, এবং টিএমসির সুযোগ সুবিধা আপনি পান কি পান না? যেমন বলেন লক্ষ্মী ভান্ডার বলেন, বা এছাড়াও চাল, ডাল, গম যেগুলো রয়েছে, রেশন যেটা না, রয়েছে, এই কোনো সুযোগ সুবিধা, 1000-1200 কোনো টাকা পার্টির রয়েছে। সুযোগ সুবিধা নয়। এটা হচ্ছে প্রথমেই কথা, এগুলো হচ্ছে সাংবিধানিক অধিকার। আচ্ছা, সাংবিধানিক অধিকার। এখন আমাদের মানুষ যে এগুলো বলছে মমতা যে এগুলো ব্যানার্জি, TMC দিচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি দিচ্ছে, আছেন এটার বা ব্যাপারে- প্রধানমন্ত্রী আছেন, ইনারা সাংবিধানিক কর্তা। ইনাদের প্রত্যেকটা জনগণকে পরিষেবা দেওয়াই ইনাদের হচ্ছে কাজ। কারণ আপনি এগুলো তো পান তো? এই যে কথাটা যারা
বার্তাটা পৌঁছায় যে না এটা টিএমসি দিচ্ছে, বিজেপি দিচ্ছে, চাকরি বিজেপি দিচ্ছে, টিএমসি দিচ্ছে, এরকম ব্যাপার নয়। উনারা সংবিধানের একজন প্রতিনিধি, তো প্রতিনিধি হিসাবে ওনাদের যেটা যেটা কর্তব্য ওনারা সেটা করার চেষ্টা করেন মানুষের জন্য। কিন্তু যে বার্তাটা ওনাদের থেকে একটু ওনারা যেটা খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলেন, ওনারা ভালো কিন্তু সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে ওনারা উদ্যোগপতিদের কাছে মানুষকে মানুষের অজান্তে বিক্রি করে দেন। তাদের শ্রমটা যে মানুষ রোজগার করবে, তার পয়সাটা নিয়ে বাজারে যাবে, উদ্যোগপতিরা দাম বাড়িয়ে দেবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, এই যে মাননীয় প্রধানমন্ত্রী উনি খুব ভালো, মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো, এটা আমি মানছি, কিন্তু ওনারা এই হাতটা তুলছেন না যে না ভারতবর্ষ তো ব্রিটিশ উদ্যোগপতি ছিল, তাদের হাত থেকে আমরা ভারতবর্ষকে মুক্ত করে নিয়ে এলাম। আমাদের তিলকা মাঝি হচ্ছে প্রথম শহীদ ভারতবর্ষে, যিনি শহীদ হয়েছিলেন। সিধু কানু মুর্মু এরা শহীদ হয়েছিলেন ভারতবর্ষকে রক্ষা করার জন্য, আরো অনেক জন শহীদ হয়েছে যে ভারতকে কিভাবে মুক্ত করা যায়। কিন্তু সে মুক্ত হয়েছে ব্রিটিশের হাত থেকে, কিন্তু উদ্যোগপতির হাত থেকে কিন্তু আমাদের ভারতবর্ষ মুক্ত নেই। সেটা আমরা এই নির্বাচনে একদম বুঝতে পারছি যে উদ্যোগপতিরা ভোটের আগে থেকেই জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। না তো আমাদের দেশের প্রধান, না তো আমাদের স্টেট প্রধান, কেউ এই ব্যাপারে কোনো হাত তুলছেন না। এটা আমাদের বহুজন সমাজ পার্টির নেত্রী বেহেন কুমারী মায়াবতীজি উনি যেমন বার্তা দিয়েছেন যে উদ্যোগপতিদের কাছে দেশটা আমরা বিক্রি করতে চাই না, মানুষকে বিক্রি করতে চাই না, মানুষের শ্রমকে অজান্তে বিক্রি করতে চাই না, এটা কিন্তু উনি বলেছেন যে না আমি কোনো এর মধ্যে নাই। উদ্যোগপতিদের আপনারা জানবেন, টিভি মিডিয়া সবাই জানে যে একটাই পার্টি, যে পার্টিটা শুধু উদ্যোগপতিদের কাছে কোনো পয়সা না নিয়ে আমাদের মহামানব যে যিনি আছেন বহুজন সমাজ পার্টিরা তৈরি করেছেন, মান্যবর কাশিরামজি, মান্যবর কাশিরামজির ছবিটা একটু দেখিয়ে দাও, নিয়ে আসো এখানে। মান্যবর কাশিরামজি কিন্তু উনি আমাদের বলেছেন যে এক নোট আর এক ভোট নো, একটা নোট এবং একটা ভোট নিয়ে তোমরা নির্বাচনটা করো, নির্বাচনে অন্য কারোর কাছে টাকা নিও না, তাহলে তার কাছে তুমি বিকৃত হয়ে যাবে। ইনি মান্যবর কাশিরামজি, যিনি আমাদের 1984 সালে বাবা সাহেবের জন্মদিন 14 এপ্রিল বহুজন সমাজ পার্টিটাকে তৈরি করেছিলেন। আপনার কি নাম? বাবা সাহেবের ছবিগুলো তো হাতে হাতে করে এক একটা করে নিয়ে। চিনতে পেরেছেন আমাকে? আমি হয়তো আখরের চশমা পরা তো অনুভব করতে হচ্ছে। সঙ্গে এক টেবিলে খেলাম আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বর্তমান যে দল রয়েছে এখন পশ্চিমবঙ্গে, সেই দলের তুলনায় আপনার দলটা কিরকম? মানে ইন ফিউচার যদি মানে আপনার দলটা ক্ষমতায় আসে তো সেক্ষেত্রে কি প্রভাব পড়বে, এবং বর্তমানে যে দল রয়েছে সেই দলের কোনটা ঠিক কোনটা ভুল আপনার কি মনে হচ্ছে? তো ক্ষমতায় আসার পরে উনি দেখিয়েছেন যে কিভাবে দেশ পরিচালনা করতে হয়। উনি 5,000-6,000-এর উপরে প্রাথমিক বিদ্যালয় করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন বিশ্বমানের গৌতম বুদ্ধের নামে, এবং বিভিন্ন যোজনা, ইঞ্জিনিয়ারিং কলেজ বানিয়েছেন। হ্যাঁ, তাছাড়া মহিলাদের পুলিশ ফাঁড়ি বানিয়েছেন, এবং ওই দেশে যে দাঙ্গা হতো, ভ্রষ্টাচার সমস্ত উনি মুক্ত করেছিলেন। এবং বেহেনজি এখনো পর্যন্ত সেই একই বার্তা দিয়ে চলেছেন যে ভারতবর্ষ শান্তির দেশ হবে, যেহেতু ভারতবর্ষের সংবিধানেই বলা আছে মানবতাবাদী, কল্যাণকারী, সকলের সমান অধিকার হবে। অর্থনৈতিক, আপনি সংবিধানের প্রস্তাবনাটা পড়লে দেখবেন যে বলছে আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি। বলছে তার নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সুযোগের সমতা, সমাজেও যেন তারা সমান সুযোগ পায়, অর্থনীতিতে সমান সুযোগ পায়, এবং রাজনীতিতে যেন সমান সুযোগ পায়। সংবিধানের প্রস্তাবনাতে এটা লেখা আছে। কিন্তু আমাদের দেশ শুধু আজকে সংবিধানের তো এমনি তৈরি হয়নি, বিভিন্ন মহামানব, আজকে আপনি যেটা বলছেন যে গৌতম বুদ্ধ, পেরিয়ার রামস্বামী নাইকার, জ্যোতিবা রাও ফুলে, মাতা সাবিত্রীবাই ফুলে, বেগম রোকেয়া বলেন, ফাতেমা বিবি শেখ, ওসমান আলী, এনাদের বিরাট প্রয়াসে বাবা সাহেব যে বিধান পেয়েছিলেন, এবং ওই যে পশ্চিমবাংলায় যেমন ছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল সাহেব, ঠাকুর পঞ্চানন বর্মা, ওদিকে
গুরু ঘাসিদাস, গুরু রবিদাস, বিভিন্ন মহামানবদের, এবং আপনাকে আমি অনেক আগে শুরুতে শুনিয়েছিলাম যে আমাদের যে শান্তির ধর্ম আছে, যেটা যে বার্তাটা হযরত মুহাম্মদ দিয়ে গেছিলেন, সমস্ত শান্তির বা সবকিছু বুঝে বাবা সাহেব, এমনকি গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সমতার বার্তা দিয়েছেন, সমস্ত যে বার্তাগুলো নিয়ে বাবা সাহেব পড়াশোনা করে উনি যে সংবিধানটা নিয়ে এসেছেন সবার কল্যাণকামী। কিন্তু আমাদের ভারতবর্ষে দুঃখের বিষয়, স্কুলের প্রথম পাতার থাকলেও আপনি দেখবেন 3 থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি স্কুলের প্রথম পাতা আছে, কিন্তু স্কুলের টিচিং দেয় না এই ব্যাপারে। এই ব্যাপারে টিচিং দেয় না, পড়ায় না। তো বাচ্চারা ওটা পড়ায় না, যে ওটা যদি পড়ায় তো মেবি কংগ্রেস সরকার প্রথম শুরুতেই ভেবেছিলেন সংবিধান যদি লোকে জেনে যায় তো সবাই হাক অধিকার তুলবে, আমরা আর ভ্রষ্টাচার করতে পারবো না, আমরা দেশের মতো দুর্নীতি করতে পারবো না, সবার জ্ঞান হয়ে যাবে। কিন্তু বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে তো সব দলই তো এটাকে সেলিব্রেট করে। হ্যাঁ, বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে সেলিব্রেট করেন। বাবা সাহেব খুদ নিজেই বলেছেন যে আমাকে কারোর সম্মান করতে হবে না, সংবিধানের যে অধিকারগুলো দেওয়া আছে, ওই আইন কানুনগুলো, বা আমি যেটা বলে গেছি, উনি 22 প্রতিজ্ঞা বলে গেছেন। উনি 22 প্রতিজ্ঞার মধ্যে বলেছেন যে দেশকে যদি গড়তে হয় শিক্ষিত করতে হবে। উনি বলেছেন যে দেশকে অন্তত অ্যালকোহল বা মদ মুক্ত করতে হবে, ওনার 22 প্রতিজ্ঞাতে আছে। আর এই যে আমাদের দেশে যে পরিমাণে মিথ্যা ভ্রষ্টাচার, পূজা আজা বিভিন্ন ধরনের, এগুলোতেও উনি বলেছেন যে না, মানে যাকে ওইভাবে করা যাবে না, ধর্মীয় স্বাধীনতা থাকতে হবে, ধর্মে সাম্য থাকতে হবে। ধর্মে আমাদের দেখবেন কোনো পুজো আজা দিতে গেলে ও ছুস না, ও করিস না, এরকম একটা আনটাচেবিলিটি, ওইগুলো বাবা সাহেব বলছেন না, ধর্মে সাম্য থাকবে, ধর্মের স্বাধীনতা থাকবে, ধর্মের মধ্যেও কি থাকবে, মৌলিকতা থাকবে, সবাই সমান থাকবে। বর্তমান এই যে আমাদের দেশে যেগুলো হচ্ছে আপনারাও জানেন, যেগুলো হচ্ছে আজকে আমাদের দেশ, তো দেখেন আজকে আমাদের বেশি জিনিস দরকার নেই, একটা মা একটা বাবা তার বাচ্চা জন্মালে কি চায়, আমার ছেলেটা শিক্ষিত হোক, ভালো একটা কর্ম পাক, বাদ বাকি আর সব হয়ে যাবে, এটাই তো বলেন। তো আমাদের দেশ শিক্ষিত হওয়ার জন্য কি করছে? আমাদের দেশে শিক্ষাতেই তো ভেজাল। আমাদের দেশে 2-3 রকম শিক্ষা ব্যবস্থা। এক শ্রেণীর মানুষ যে পড়াবে ঠিকঠাক করে, তা পড়ানোর উপায় নেই। প্রাথমিক স্কুলের যে পড়াশোনাটা প্রায় তুলে দিতে চলেছেন, যে শিক্ষকদের যে কটা স্কুল আছে বেশিরভাগ স্কুল বন্ধ করে দিলেন, যে কটা স্কুল আছে সেই স্কুলগুলোতে কি করছেন না, শিক্ষকদের বিভিন্ন কাজ দিয়ে দিচ্ছেন যে যাতে না পড়াতে পারে বাচ্চাদের। আর এক ধরনের স্কুল আছে মডার্ন স্কুল, সেই স্কুলে সবাই পড়াতে পারছে না, পয়সা দিয়ে পড়াতে হবে। তাহলে এই যে শিক্ষা ব্যবস্থায় ভেজাল নিয়ে এসছেন, চাকরিতেও ঠিক সেম একই পদ্ধতি, চাকরি বিক্রি হচ্ছে। এইটা মানে আমরা দেখেছি একসময় মুসলমানরা শাসন করতেন দেশ, তো তখন একজন মানে কর্মচারীকে পয়সা দিয়ে কেনা হতো। আপনারা জানেন 40 জন কর্মচারীকে কুতুবউদ্দিনের আমলে উনি দাস, তখন চাকরিদের দাস বলা হতো, চাকরিজীবীদের, সার্ভেন্ট মানেই দাস। তো দাসদের কিনে আনা হয়েছিল 40 জন দাস বিভিন্ন জায়গা থেকে, তার ভিতর কুতুবউদ্দিন আইবক একজন ছিলেন। তাহলে এই যে ইলতুৎমিশও তাই, উনিও ছিলেন। পরবর্তীকালে উনি ক্ষমতা এলেন, ইলতুৎমিশকে দাস হিসেবে কিনে আনা হয়েছে। আর এখন নাকি সেই চাকরি করতে গেলে অগ্রিম টাকা নিয়ে নেয়, টাকা নিয়ে, তাহলে দেশটা কি পিছিয়ে গেছে কি এগিয়ে গেছে? আপনারাই বিচার করুন। যে মুসলমান শাসন যখন ছিল 900-700 বছর ধরে, তার থেকে দেশটা পিছিয়ে গেছে না এগিয়ে গেছে? সম্মান কিসে কিসে মানুষ পায়? সম্মান তো কর্মে সম্মান। আমার তো কর্মস্থলে সম্মান নেই, সামাজিক সম্মান। তাহলে সমাজের সম্মান কোথায়? সমাজে সম্মান নেই, দাঙ্গা বাজছে তো সব জায়গাতে, হিন্দু মুসলমান করে একটা দাঙ্গা আমাদের দেশে চলছে, শিডিউল কাস্টদের প্রতি নিচে জাত বলা হচ্ছে। বাম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, 100-100 কাকে দেবেন? মার্ক দেওয়া হয় তৃণমূল, বিজেপি, কংগ্রেস। মার্ক বলতে যদি আপনাকে নাম্বার দিতে হয় যে এই 4টে দলের মধ্যে কোন দলটা বেস্ট, কিসে মার্ক দেব? দাঙ্গা ফাসাদে না ভালো কাজ করায়? আপনার হিসাবে দেখুন, আমাদের হিসাবে এই 3টে দলেরই আমরা কোনো মার্ক দিই না, দেব না। 3টে দলকেই দেব না, কারণ 3টে দল হচ্ছে কি, যেমন ধরুন একটা বাবার 4টে ছেলে। 3টে দলের নাম বলেন। বিজেপি, কংগ্রেস, তৃণমূল। আপও ধরে নিলাম, আমি সিপিএম কেও ধরে নিলাম ওর মধ্যে। এই যে সব দলগুলো, এই দলগুলো প্রত্যেকটা দলই পরিচালিত হয় উদ্যোগপতিদের ইশারাতে। আচ্ছা, যে কথাটা আমরা বারবার বোঝাতে চেয়েছি, আমাদের ভারতবর্ষে যুগ যুগ ধরে
বিদেশিরা এসেছে হুম। এবং বিদেশিরা এই দেশের মানুষগুলোকে চিন্তা করেছে বিভিন্নভাবে বঞ্চিত রাখার এবং শোষণ শাসন করার। তো এই দলগুলো প্রত্যেকেই সেই শরিক তারই লোক। হুম। এই জন্য ওদেরকে আমরা কোনো মার্ক দেব না, যেহেতু আমরা ভারতীয়দের রক্ষা করার জন্য, শান্তি সম্মান বজায় রাখার জন্য আমাদের বহুজন সমাজ পার্টির লড়াই। তো আপনার হিসাবে বর্তমান যে দল রয়েছে সেই দল কি সমাজকে রক্ষা করছে না? না, একদম করছে না। কোন হিসাবে? দেখুন, আপনি আমার বাড়িতে আসবেন, হুম। কালকে আপনি আমাকে জানিয়েছিলেন দিদি আপনার বাড়িতে আসবো, কিন্তু আপনি যদি না জানিয়ে হুম। আমার কিছু নিয়ে চলে যান, আমার রোজগারের টাকাই হোক, আমার বাড়ি থেকে কিছু জিনিসই হোক, কিছু নিয়ে চলে গেলেন, এটা আপনি বলুন অপরাধ কি অপরাধ নয়? অবশ্যই এটা অপরাধ, এবং চুরি অপরাধ, চোর বিশাল, মানে একজন ডাকাতের থেকে বেশি অপরাধ। একজন ডাকাত ফেস টু ফেস আসে, এসে মারে ধরে চুরি করে নিয়ে চলে যায়। হুম। তো এই যে রবার্টি, হুম। ডাকাতি, হুম। এর থেকে চরমতম অপরাধ এই দলগুলো করে। কিভাবে করে? উদ্যোগপতিদের হাতে পুরো দেশের মানুষকে তুলে দেয়। উদ্যোগপতিরা আজ পর্যন্ত কোনোদিন এই ভোটার, এই জনগণের কাছে এসে জিজ্ঞাসা করেনি আপনাদেরকে আমরা জিনিসের দাম বাড়িয়ে দেব, হুম। আপনাদের রুটি রুজি আমরা না বলে নিয়ে গেলাম। আচ্ছা, ওরা একটা জারি করে দিক, বলুক কাল থেকে এই দাম বাড়িয়ে দিচ্ছি, বিজেপি সরকার বলেছে তোমাদের উপরে দাম বাড়াতে হবে, টিএমসি সরকার বলেছে কাল থেকে অমুকের দাম বাড়াতে হবে, অমুক প্রোডাক্টের দাম বাড়িয়ে দেবো, তোমাদের উপরে কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছি। এরকম কোনো বিজ্ঞপ্তি জারি করে না এবং মানুষের কান পর্যন্ত সেটা পৌঁছায় না। যদি কিছু তারা করে থাকে সেটা মানুষ জানতে পারে না। আজকে আমি দেখেছি মহিলারা পাড়ায় পাড়ায় আমি গিয়ে জিজ্ঞেস করেছি, দিদি আপনার সংসার কিভাবে চলছে? বলছে দিদি কি বলবো বলুন, কালকে 50 টাকা রোজ নিয়ে গেছিলাম বাজার করতে, আজকে গিয়ে দেখলাম ওই জিনিসগুলোর দাম বেড়ে গেছে। তো যেখানে 1 কেজি নিয়ে আসতাম সেটা এখন 60 টাকা হয়ে গেছে। 1 কেজি আনতে পারলাম না, কি করলাম, হাফ নিয়ে এলাম। দেশে আলু উৎপাদন হয়, আপনি জানেন বর্ধমান ডিস্ট্রিক্ট, আলু উৎপাদন হলে চাষি কিন্তু বলতে পারে না যে আমার আলুর দাম 1 কেজির দাম 10 টাকা, এটা চাষি বলতে পারে না, ওই কোম্পানির মালিক বলে দেয়। কিন্তু চাষি এও বলতে পারে না সার 25 টাকা কেজি হয়েছে, ডিএপি আমি নিতে পারছি না। ওই সময় কিন্তু কোম্পানির মালিক বলে আমার সার 25 টাকা কেজি নিতে হবে, না হলে সার পাওয়া যাবে না। কিন্তু যখনই আমার দেশের ভোটার, চাষি মানে তো ভোটার, তো এই যখন চাষিরা মাল উৎপাদন হচ্ছে তার প্রোডাক্টের দাম সে বলতে পারবেন না, তাকে কিন্তু বাক স্বাধীনতা দেওয়া হয়নি। এটা কে করেনি? এই যে সংবিধান বিরোধী সরকার বাক স্বাধীনতাকে দিচ্ছে না ভোটারকে, আর ভোট নেওয়ার জন্য সে নিজে কি পদ্ধতি করছে সে তো আপনারা জানেনই। আপনার হিসেবে নাম ডিফারেন্ট হলেও জিনিস কিন্তু একই, কারণ প্রতিটা দল একই তো এখন করছে। আমি যদি বলি, এখানে আপনি রসুন দেখেছেন, রসুনের কোয়াটাও দেখেছেন, রসুনের কোয়াটা পাটে পাটে ভাগ থাকে, আমরা যখন ছাড়াই একটা একটা করে বেরিয়ে আসে, কিন্তু ওর যে শিকড়টা ওপরে ওটা কিন্তু একটাই। তো ওইটাকে যখনই আপনি রং করবেন, 4টে কে যদি এইভাবে গুচ্ছ আমরা পাটে পাটে রং করি, তো এটা আলাদা দেখাবে। এখানে লাল, এখানে সবুজ, এখানে নীল, এখানে বেগুনি, এটসেট্রা। তো কিন্তু তার মাথাটা কোথায় বাঁধা আছে? একটা জায়গাতে। তাহলে কি দাঁড়াচ্ছে? এই সমস্ত পার্টির সৃষ্টিকর্তার মূলে কিন্তু উচ্চ বর্ণীয় ব্রাহ্মণরা। বিজেপির দলের সম্ভবত শ্যামাপ্রসাদ মুখার্জি, আচ্ছা, আমাদের তৃণমূলের হচ্ছে মমতা ব্যানার্জি, তাহলে মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য এই সমস্ত হচ্ছে এই দলগুলোর প্রতিষ্ঠাতা। তাহলে এরা যদি নিচু বর্ণের মানুষকে মানুষ বলে না গণ্য করে, তাহলে এরা সমাজের এই দলগুলোর উচ্চ সিটগুলো দেবে? কখনোই দেবে না। তাহলে যদি কথা হয় আরএসএস, তাহলে সব দলই কি আরএসএস? 100 বার আরএসএসই তো ছানাপোনা। ওদা বাংলায় যদি আমি বলি যে আরএসএসই ওগুলো ছানাপোনা। আচ্ছা, অ্যাকচুয়ালি ওরা দেখাচ্ছে সাধারণ মানুষকে আমরা ডিবেটে আমরা আছি, তোমাদেরকে বাবা সাহেব সংবিধান যখন লিখেছিলেন আমাদের দলিত সমাজের জন্য আলাদা ভোট করে দিয়ে গেছিলেন, কিন্তু ওই উচ্চবর্ণীয়রা সেটা পলিসি করে সেটাকে আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে। তাহলে ওরা তো সেটা জানে, তাহলে ওই আরএসএস চাইবে যে এই আমাদের দলের মানুষ, নিচু দলের দলিত সমাজের মানুষরা কেউ ওই জায়গায় গিয়ে বসুক? খাওয়া দাওয়া কি রেখেছেন? খাওয়া দাওয়া খেয়ে নিন। খাবারে কি আছে? খাবারে ভাত আছে, ডাল আছে, একটু মাছের তরকারি আছে, চাটনি আছে,
তাহলে চলেন খাওয়া দাওয়া করে নি নাকি? অবশ্যই। চলে, খিদে পেয়েছে আমার অনেক। ওকে। যদি খাবার তো একদম বিরাট কিছু করে ফেলেছে। কি কি আছে আইটেম? আর একটা থালা দিন আমাকে, এত ভাত তো আমি খাই না। একটা থালা দিন, ওই থালা না, এই থালা দাও। যে কোনো একটা থালা দিলেই হবে। ভাত তো হ্যাঁ, তাহলে আমি কোনটা দিয়ে খাবো? আগে শাক, শাক নাকি? আচ্ছা, তারপর ডাল, তোমার যেটা। 3 চামচটা দেন। আর 2টা চামচ আনে। এখানে যে রান্না করেছে তার উদাহরণটা বলতে হবে যে আমি কি কি এখানে Present করছে। সামনে প্লেস করছি, যে এই রান্না একটু বলো। না, আমি 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 মানে হিন্দু বাড়িতে খেতে খুব ভালোবাসি। হিন্দু বাড়ির টেস্ট একদম অন্যরকম, যেটা মুসলিম বাড়িতে হয় না। কেন এটা? শোনো না, এমন কি জাদু আছে? শোনো, হিন্দু মুসলিম বলে কোনো এইসব যারা চোখে নজরে দেখে হ্যাঁ, তাদের দেখা উচিত না। কালকে আমাকে দিদি বলেছে কদু শাক খাবো, তাই না? এটা কদু শাকই তো? না, এটা কুমড়া শাক। কুমড়া শাক, কুমড়া শাকের কথা বলেছিলেন। হ্যাঁ। ঝাড়খণ্ডে মুসলমান বাড়িতে খাই, আমাকে বলে যে বেটা কি বানিয়ে দেবো, রুটি না ভাত? আর ওদের টেবিলে বসলে মনে হয় যে রাজস্বী টেবিল। ঝাড়খণ্ডের যারা পুরো মনে হয় খাচ্ছি, মুখ খায় না, কোনো কাজের দরকার নেই, মনে হয় খাচ্ছি আর মাথাটা মুখে পাউডার মতো যা খুশি এত সুন্দর। কি মেমারি এলাকায় বর্তমান যা রাজনীতি যা এখন এটা চলছে, সেক্ষেত্রে মনে হয় যে ভবিষ্যতে দলটা ক্ষমতায় আসবে? হ্যাঁ, অবশ্যই। কিরকম? যেরকম রাজনীতির হাওয়া চলছে। দেখুন, যে কোনো জিনিসের মানুষের একটা সহ্য ক্ষমতা আছে। তো এই যে দলগুলো যেভাবে মানুষের উপর দিয়ে নিপীড়ন, নির্যাতন বা নিষ্পেষণ করছে, মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে অলরেডি। মানুষ এখন শান্তি চায়। আমরা মনে করছি আগামী নির্বাচন আস্তে আস্তে বহুজন সমাজ পার্টির পতাকা তলেই সকল মানুষ চলে আসবে। আপনি বলছেন আপনি এখন বর্তমানে এলএলবি করছেন। হ্যাঁ, আপনার ছেলে আপাতত রেলে চাকরি পেয়েছে, কিন্তু বর্তমানে আমাদের বাংলার তো ছাড়, আমাদের জেলার কথাই বলি, কর্মসংস্থান এমন একটা জায়গায়, এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, কি বলবেন এই বিষয়টাকে? দেখুন কেন এটার কারণ কি? পলিটিক্স? দেখেন, একজন, সেটা আপনাকে আমি শুরুতেই বলেছিলাম যে বাবা যেমন পরিবারের গার্জিয়ান যেমন চায় পরিবারটাকে ভালো করে নিয়ে আসতে, সরকার চাইলে দেশটাকে ভালো করে নিয়ে আসতেই পারেনি। উদাহরণ যেমন করোনার টাইমে সরকার কি করলেন? পুরো মানুষকে ঘর থেকে বেরোতে দেয় না, মুহূর্তের মধ্যে একদম আইনটা পাশ করে দিল। সরকার যদি চায়, আমরা মুহূর্তের মধ্যে সমস্ত মানুষকে একটা সুখের জায়গায় নিয়ে আসবো এবং কর্মসংস্থানের জায়গায় নিয়ে আসবো। আমরা দেখেছি বেহেনজির সময় বেহেনজি লক্ষ লক্ষ কর্মসংস্থান দিয়েছিলেন একটা রাজ্যে জিতে। তাহলে সেই ক্ষেত্রে যদি বেহেনজি প্রধানমন্ত্রী হলে সারা ভারতবর্ষের মানুষের কর্মসংস্থানের কোনো সমস্যা হবে না। আমাদের দেশে প্রচুর কর্মসংস্থান আছে, এগুলোকে সরকারি আন্ডারে নিয়ে গেলে আমাদের কর্মসংস্থান সব সুখের হয়ে। আপনার হিসাবে কি মনে হয় যে কোনখানটা এসে হচ্ছে, কেন এটা হচ্ছে বেকার? এটা কিন্তু বামের আমলও ছিল। হ্যাঁ, বামের আমলেও কর্মসংস্থান নিয়ে একটা বড় ইস্যু ছিল, কিন্তু বর্তমানে এখন টিএমসি ক্ষমতায় রয়েছে, কিন্তু এখানেও কিন্তু একটা বড় ভারী মাত্রায় একটা ইস্যু রয়েছে এবং তাম পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষিত ছেলেরা আজকে বেকার। হ্যাঁ, বামের আমল বলে কোনো আমল নেই। আমলটাই একই, পুঁজিপতির আমল ছিল। বামের আমলেও যা ছিল, কংগ্রেস আমলেও ওই একই। ওরা বরঞ্চ ধীরে 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 আগে দেখবেন পুঁজিপতিরা নির্বাচনের পরে জিনিসের দাম বাড়াতো, এখন এরা কি করছে? প্রতিটা জিনিসের দাম নির্বাচনের আগে থেকেই বাড়িয়ে দিচ্ছে। অন্য কিছু নেই, ব্যাস হয়ে গেল আমার। এতক্ষণ আমি কথা বললাম, আমার পাশে যিনি বসে আছেন, যে দিদি বসে আছেন, এক দাদা বসে আছেন, বহুজন সমাজবাদী পার্টির একদম ক্যান্ডিডেট। তো ইনার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খুব সুন্দর করে আমাকে পরিবেশন করেছে। সব থেকে বড় কথা হচ্ছে রাজনীতি আমি করিও নি, রাজনীতি বুঝি না এবং আমি জানিও না এটা কিরকম কি করে। তবে আমার মনে হয় যে বর্তমানে যে দল রয়েছে, বিজেপি বলেন, তৃণমূল বলেন, সিপিএম বলেন, এই দল তো যে সে আসছে যাচ্ছে, এই দল থেকে ওই দল যাচ্ছে, ওই দল থেকে এই দল যাচ্ছে, এটা আমরা তো সংবাদ মাধ্যমে দেখছি। কিন্তু বহুজন সমাজ পার্টি এমনই একটা পার্টি, এই পার্টিটা করতে গেলে কিন্তু আপনাকে পার্টিকে পড়তে হবে, একদম লেখাপড়া শিখতে হবে। এবং ইভেন্ট আমি এই পার্টিটার ব্যাপারে অনেক স্টাডি করেছি, অনেক পড়েছি, পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। একদম ঠিক আছে, এর আগে থেকে, শুধু আজকে থেকেই নয়,
বিগত দিদি আমার বাড়িতে অনেক কবারই এসেছেন, মুকুর স্যারও আমার বাড়িতে এসেছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে পার্টিটাকে আমি জানি। তো আপনাদেরকেও বলবো যে জরুরি নয় যে আপনাদেরকে এই পার্টিটাই করতে হবে না। আপনি যে দল করছেন ওই দলই করেন, কিন্তু পার্টিটাকে একবার পড়ুন, একদম নাকি একদম। পার্টিটাকে একবার পড়ুন। আর মানে এই আজকের যে বৈঠকে দিদির সঙ্গে যেভাবে আজকে আমরা সমালোচনা করলাম, যেগুলো আলোচনা করলাম, যেসব কথাগুলো আপনাদের সঙ্গে প্রেস করলাম, এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, যাতে আপনি যে কোনো দলেরই হোক না কেন অবশ্যই কিন্তু কমেন্টে আপনি জানাবেন। তিনি শ্রীরামপুর নির্বাচন হয়ে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, আমি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী এবারই। তো ওখানে কিরকম মানুষের সাড়া ছিল? হ্যাঁ, ওখানে দারুণ সাড়া ছিল। কল্যাণ ব্যানার্জি আমার এগেনিস্টে, কল্যাণ ব্যানার্জি আছেন টিএমসির হয়ে, বিজেপির হয়ে আছেন কবির শঙ্কর বোস, এবং ইপসিতা ধর আছে সিপিএম এর হয়ে। আরো আমার 11 জন প্রতিদ্বন্দ্বী আমার মানে এর আগের থেকে এই বছরের নির্বাচনে বহুজন সমাজ পার্টি ভালো একটা লিড করবে বলে বোঝা যাচ্ছে। ভালো সাড়া পাবো। তো অবশ্যই আপনি যে দলেরই হোক না কেন, আমি আগেই বললাম, অবশ্যই কিন্তু কমেন্টে আপনার মতামত করতে একদম লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা দমদার এরকম ধরনের পডকাস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ এন্ড জয় বাংলা। থ্যাংক ইউ।